শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি বাংলাদেশের মনীষা লেখক আহমদ ছফার একটি উপন্যাস সূর্য তুমি সাথী। আজ পাঠ করছি উপন্যাসটির তৃতীয় পর্ব। আগের দুটি পর্ব যারা মিস করেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই দুটি পর্বের অডিও বুক লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে শুনে নিতে পারবেন। শুরু করছি সূর্য তুমি সাথী তৃতীয় পর্ব। হাসিম সেদিন কিছু সওদা করার জন্য বাজারে গিয়েছিল। কবরস্থানের পাশ দিয়ে দুপুরবেলা ঘরে ফিরছিল। পাকা ঘাটলার কাছে কাজীবাড়ির গোলাম কাদেরের সঙ্গে দেখা। বহুকালের ক্ষয়ে যাওয়া ঘাটলায় বসে কাউকে সশব্দে গালি দিচ্ছিল কাজী গোলাম কাদের। গাল দেওয়ার সময় গোলাম কাদেরের মুখের ভাব পরিবর্তিত হয়। ঘাড়ের ঝুলে পড়া রগের মধ্যে দুটো রগের রং লাল হয়ে যায়। কবুতরের ভাঙা বাসার মতো নগ্ন শরীরের আবেষ্টনী ছিদ্র করে বৈদ্যুতিক তারের মতো উত্তপ্ত হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চায় বুঝি। শ্বেত শুভ্র বুকের ধার অব্দি লুটিয়ে পড়া দাড়ি তরঙ্গায়িত হয়ে কেঁপে ওঠে। চোখের ঘোলাটে দৃষ্টিতে অস্বাভাবিক একটি জ্বালা ফুটে বেরোয়। হাসিমকে দেখতে পেয়ে গাল দেয়া বন্ধ করে গোলাম কাদের। এক কানে দড়ি দিয়ে আটকানো চশমার কাচ মুছে হাসিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হে বা কন? আয় দাদা। হাসিম বাজারের ঠোঙাটা বাম থেকে ডান হাতে বদল করতে করতে উত্তর দিল, কানে না হুনি, বড় করি ক। আয় দাদা। ক্ষয়ে যাওয়া ঘাটলার কাজটিতে কাজী গোলাম কাদেরের দৃষ্টির তলায় গিয়ে জবাব দেয়। অবশেষে চিনতে পারায় খুশি হয় বুড়ো। দাঁতহীন মাড়ি দেখিয়ে হাসতে চেষ্টা করে। বিবর্ণ গামছাটা দিয়ে পাশের জায়গাটিতে দুর্বল অশক্ত হাতে কটা বাড়ি দিয়ে বলল, অ হাসিম মিয়া বয়। বাড়িতে হাসিমের অনেক কাজ, তবু বুড়ো কাজী গোলাম কাদেরের অনুরোধ ফেলতে পারে না। কাজী বাড়ির গোলাম কাদেরের সঙ্গে হাসিমের কোথায় একটা অস্পষ্ট মিল আছে, খুবই অস্পষ্ট, সাদা চোখে ধরা পড়ে না। হাসিমকে বসিয়ে বুড়ো আবার গালাগাল দিতে থাকে, হারামজাদা, বেল্লিক বাদরের বাচ্চা, লাথি মারি মাথার সর উল্টাই ফালাইম। বাদের বাচ্চা, কন ঝাড়ত কন বাঘ আছে কয় তো না পারে। হাসিমের অস্বস্তি লাগে। মাথার উপর ঝাঝা রোদ, তদুপরি বুড়ো গালাগালি করার সময় ৩০০ বছর আগের ইউসুফ কাজীর রক্ত শিরায় চঞ্চল হয়ে ওঠে। ২২ গ্রামের জায়গিরদিরি স্বভাব মাথাচাড়া দেয়, অথচ লোকটা অসহায়, চরম অসহায়। এ অসহায়ত্বে আঘাত লাগতেই বুড়ো আভিজাত্যের পুরনো গর্তের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করে। হাসিম জানে ওটা গোলাম কাদের বুড়োর স্বভাব, তবু তার বুকের ভিতর ঝড়ের পূর্বাভাস দেখা দেয়। শরীরের রক্ত চিনচিন করে। তাকে লক্ষ্য করেই যেন বুড়ো কথাগুলো বলছে। কাজী পরিবারের বাদীর গর্ভে সে জন্মলাভ করেছে, এ কথা কেউ যেন তাকে ভুলতে দেবে না। এমনকি যে গোলাম কাদের বুড়ো তাকে একটু খাতির করে, বান্নিয়ার পুত বলে না, হাসিম বলে ডাকে, সেও এ ষড়যন্ত্রে যোগ দিয়েছে। কাজীবাড়ির গৌরব, প্রভাব প্রতিপত্তি সব কিছুর বিরুদ্ধে তার মনে ধারালো বিদ্বেষ রেখায়িত হয়। বুড়ো হরদম ঘ্যানর ঘ্যানর করে। হাসিম দেখতে পায় একটা করুণ বিষাদময় আলেখ্য, যার সঙ্গে তার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং জড়িয়ে যাবে তার উত্তর পুরুষের জীবন। বিরক্ত হয়ে গিয়েছিল। চোখ মেলে দেখে বুড়োর চোখে পানি। হাসিমের মনটা গলে যায়। একটু আগের বিদ্বেষ করুণার বিগলিত ধারায় বুক ছেয়ে যায়। লজ্জিত হয়ে গোলাম কাদেরের দিকে মনোনিবেশ করে। হাসিম, কতই বাই, আই কি কোনোদিন কেউর কেসা আইলত পারা দি না পনা দানেত মই দি? পুত নাই পৈতা নাই, মাইনসি আরে এত কিল্লাই বেজ্জত করে। হাসিম স্তব্ধ হয়ে মুখের দিকে চেয়ে থাকে। বুড়ো একটু একটু করে সব কিছু বর্ণনা করে। আজ দুপুরে চন্দনাইশের একজন লোক ছাগির দড়ি ধরে পাঠার খোঁজ করছিল। খলু নাকি বলেছে গোলাম কাদেরের একটা জাতি পাঠা আছে।
খলুর কথা বিশ্বাস করে গোলাম কাদেরের কাছে গিয়ে বলেছে, আপনার নাকি একটা জাতি পাঠা আছে, আমার ছাগিটা 3 দিন ধরে ডাকছে। দূরে যেতে হলো না, ভাগ্য ভালো। দয়া করে আপনার পাঠাটা একটু দেবেন কি? বাচ্চা দিলে আপনাকে দুধ দিয়ে যাব। কাজী গোলাম কাদের বেদম খেপেছিল। আর কাছে পাড়া আছে বলি তোরে কোন কুত্তার বাচ্চাই কই দে। কিন্তু লোকটা নাছোড়বান্দা। খলু বলে দিয়েছে, পাঠা চাইলে বুড়ো প্রথমে দা হাতে কাটতে আসবে। তাতে বেজার হওয়ার কিছু নেই। মুখটা খারাপ হলেও বুড়োর মনটা ভালো। এক সময় হাসি মুখে পাঠা দিয়ে তোর কাজ উদ্ধার করে দেবে। বুড়োকে নাজেহাল করার জন্য খলু মাঝে মাঝে এ ধরনের ইতরামো করে থাকে। কেউ কিছু কিনতে এলে ক্রেতাকে বুড়োর কাছে পাঠাই। এ করে খলু এক ধরনের আনন্দ পায়। এরকম লজ্জা দিয়ে কাজীবাড়ির 7 পুরুষের ঐতিহ্যে আঁচড় কামড় কাটে। চোখের অনেক পানি ঝরে গেলেও শান্ত হয় না বুড়ো। বুকে আগুন জ্বলছে। শরীরে বল থাকলে খলুকে রসাতল করে ফেলত। তার অভিশাপে ফল ফলবে না, দম্ভে কোনো কাজ দেবে না, এ কথা বুড়ো জানে, হাড়ে হাড়ে জানে। তারপর হাসিমকে একেবারে কাছে ডেকে এনে গোপন কোনো পরামর্শ করেছে, তেমনি ফিসফিসিয়ে খলুর নতুন কাণ্ডকাহিনীর কেচ্ছা কাহিনী শোনায় সবিস্তারে। শুনে হাসিম চমকে ওঠে না, গোড়াতেই আজ করেছিল। কেননা জোহরার তালাক দেয়া স্বামী কবির এখন বেঁচে নেই। 3 কানি ধানি জমি নিজের চাষে নিয়ে আসার পথে মাতব্বরের কোনো বাধা নেই। বুড়ো এবার তার দিকে তাকিয়ে নিষ্প্রভ চোখের দৃষ্টিরেখা বাগিয়ে ধরে। ত্রিকালদর্শী বিচারকের মতো মন্তব্য করল, দেখিস হাসিম, এইবার হারামির পুত মরিব। পরের হক নয়, মরণের দারু কানত বান্ধে। পরের ধন হরণে গতি নাই মরণে। সৃষ্টির পরম সত্যটির মতো বুড়ো কথা বলল। কথা বলে খুশি হলো। সেদিন সন্ধ্যায় দোকানে গিয়েও এই আলোচনা শুনতে পেল। এ জমি মাতব্বরের দখল করা উচিত। সে সম্পর্কে মতও দিল অনেকে। চতুরবাবের বড় ছেলে সুলতান বলল, এই জমিনত যেই ধান পাইব সেই ধান দি মাতব্বরে বিরাট জিয়াফত দিব। 3 বেলা খাবাইব, 2টা গরু দিব আল্লাহর নামে। জিয়াফত এবং 3 বেলা খাওয়ার নামে অনেক প্রতিবাদী কণ্ঠ নীরব হয়ে গেল। তবু কয়েকজনের মনে খুঁতখুঁতানি রয়ে গেল। পাড়ায় পাড়ায় ঘুরে চিকিৎসা করে যোগীপাড়ার সুধীর। অনেককে সুধীরের কাছে ঠেকতে হয়। অনেক সময় চিকিৎসা করিয়ে পয়সা দিতে পারে না। পয়সা ছাড়াও চিকিৎসা করতে পারে বলে সুধীরের জিয়াবার ধারটা কিঞ্চিত বেশি। হক কথা বলতে বাপকেও ভয় করে না। সুধীর বলে, গরু জবাই করিল ভালো কথা, জিয়াপত দিল ভালো কথা, পাড়ার মাইনসেরে খাবাইল আরও ভালো কথা, কিন্তু পরের জমিনের ধান দিয়ারে কে? ন বুঝলা না বৈদ্যের পুত? নিজের জমিনের ধান বেশি মাইনসে টেয়া কামাই, পরের জমিনের ধান দি সোয়াব কামাই। সুধীরের কথার জবাব দেয় লেদু। তারপর একটু হেসে ওঠে। মাতব্বরের ছোট ছেলে সুলতানকে বাপের নাম করে ডেকে নিয়ে যায়। তসবি টিপতে টিপতে চতুরবাব ঘরে ঢুকে নতুন প্রসঙ্গের অবতারণা করে। তার পরের দিন খলু মাতব্বর 3 ছেলে সহ বরগুইনির দক্ষিণ পাড়ের বিলে হাল জোতে। সূর্য ওঠার অনেক আগেই বাপ বেটা 3 জনে হাল জুতেছে। সাধারণত এত রাতে কেউ হাল জুতে না, দিনের আলোতে সাহস করেনি। তাদের দেখে মানুষের চোখে যে জিজ্ঞাসার চিহ্ন জাগবে তার কোনো সঙ্গত জবাব দিতে পারবে না বলেই বোধহয় রাতের অন্ধকারে পরের জমিতে পরের অধিকারে হাল চালাতে এসেছে। পূবের আকাশে শুকতারাটি দপদপিয়ে জ্বলছে। মাতব্বরের 3টি হালের 6টা গরু থলথল পানির ভেতর পাক খেয়ে হাঁটছে। পানিতে ছলাৎ ছলাৎ জাতীয় আওয়াজ ফেটে পড়ছে। রোশন আলী যাচ্ছিল শহরে। প্রতিদিন তরকারির টুকরি মাথায় করে সকাল 4:30টার গাড়ি ধরে। রাস্তা দিয়ে যাবার সময় পানির আওয়াজ এবং গরু ফেরাবার বল শুনতে পেয়ে কৌতূহল জাগে রোশনের। তরকারির টুকরিটা সহ হেঁটে হেঁটে আলের উপর দিয়ে কবিরের বাপের 3 কানি চরের আলের কাছে এসে থামে।
কাঁচা কর্দমাক্ত আলের উপর মাথার টুকরিটা নামিয়ে রাখে। বাপ বেটা তিনজনে নিঃশব্দে গরু ফিরিয়ে নিচ্ছে। কারো মুখে রা নেই। আচা বুয়ার মতো দেখতে এক একজনকে। রোশন আলী হাঁ করে চেয়ে থাকে। কবির মরেছে আজও 20 দিন হয়নি। খলু তামাক পাতায় একটা মোটা চুরুট টানছে। সে আগুনে তার শয়তানের মতো মুখখানা দেখা যায়। হাল নিয়ে আলের এদিকে এলে কেউটে সাপের মতো কুতকুতে চোখে রোশন আলীকে দেখে। আর শহরে যায় না রোশন আলী, আর শহরে যায় না রোশন আলী। কাঁচা আল থেকে পাক মাখা টুকরিটা মাথায় তুলে নিয়ে ঝপঝপ করে পানি ভেঙে চলে আসে। কিছুদূর এলে তার কানে খলুর কণ্ঠস্বর আঘাত করে। মিডিয়ার বেডি তার জোর আছে যার। সাতবাড়িয়ায় রোশন আলীর বাড়ি। জমিনের গোড়া থেকে প্রায় আধা মাইল দূর। গ্রামে পৌঁছে লোকজনকে খবরটা জানায়। সদ্য পুত্রশোকে কাতর কবিরের বাপকে কেউ খবরটা দিতে সাহস করে না। তাই বুড়ো সংবাদ পেতে পেতে আকাশে সূর্য ওঠে। পড়িমরি জ্ঞান না করে 60 বছরের বুড়ো দুর্বল শরীর নিয়ে লাঠি ভর করে হাঁটতে থাকে। ডানে বামে না চেয়ে এক নাগাড়ে কিসের উপর দিয়ে হেঁটে এলো সে হুঁশ নেই। তিনকানির চারিদিকে পথের মতো বড় আলের উপরে এসে বসল। খলু আর তার ছেলেরা বুড়োর দিকে একবারও ফিরে তাকালো না পর্যন্ত। নির্বিকারভাবে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। অনেক রাতে হাল জুতেছে। প্রায় 1 চাষ দেয়া হয়ে গেল। জোয়ান গরু, জোয়ান মানুষ। চন্দ্রপুলি পিঠের মতো স্তরে স্তরে পলিময় মাটি। ধারালো 3খানা লাঙলে কতক্ষণ লাগে। বুড়োর ছেলে গেছে, ছেলের বউ গেছে, জমিটাও যেতে বসেছে। আলের উপর বসে অনেক কথাই মনে পড়ল। সে বছর তিলের ব্যাপার করতে শঙ্খ উজান গিয়েছিল। উজানের উঁচু পাহাড়ে উঠবার সময় গড়িয়ে নিচে পড়ে যেতে যেতে শিমুল গাছের শেকড় ধরে আত্মরক্ষা করেছিল। বুকের কাছে চোট লেগেছিল। 15 দিন বিছানা থেকে উঠতে পারেনি। সে বছরই তিল ব্যাপারের লাভের টাকা দিয়ে এ জমি কিনেছিল হরিদাস মহাজনের ছেলের কাছ থেকে। তারপর আর কোনো দিন উজানে ব্যাপার করতে যায়নি। এ জমিতে চাষ করেছে, ফলিয়েছে ফসল। ধান বেচে টাকা জমিয়ে বিয়ে করেছে। তরমুজ বেচে সোনার নাকফুল কিনে দিয়েছে বউকে। ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, গায়ে কাঁচা সোনার মতো রং হয়েছে। চাষি গেরস্তর ঘরে অমন সুন্দর গায়ের রং সচরাচর দেখা যায় না। ছেলেকে বিয়ে করিয়েছে, ছেলের বউ এসেছে, রেঁধে বেড়ে খাইয়েছে। অজু করবার পানি ভরা বদনা এগিয়ে দিয়েছে। শাশুড়িকে প্রাণপণ সেবা করেছে। ছেলের মা মারা গেল। সে সময়ও তরমুজ বেচা পয়সায় কেনা সোনার নাকফুলটা জলজল করছিল তার নাকে। তারপর ছেলের বউও গেল। তারপর বুকে হাতুড়ি পেটার শব্দ হয়। বুকের ভেতর জলোচ্ছ্বাস জাগে। বুকের তলায় আগুন জ্বলে। ছোট ছোট কোটরাগত চোখ দুটোর চারপাশে বিন্দু বিন্দু শিশির জমতে থাকে। জমাট শিশিরে আকাশ পৃথিবী ছেয়ে যায়। বুড়ো কিছু দেখতে পায় না। স্থানুর মতো কাঁচা আলের উপর লেপ্টে বসে আছে। দুঃখ আর বয়সের ভারে পৃথিবী তখন সেদিয়ে যাচ্ছে বুঝি মাটির ভেতর। চাচা, কি ধান দিবা? সতুর বাপের বড় ছেলে সুলতান পেছনে আরও 10-12 জন লেঠেল সহ এসে জিজ্ঞেস করে। সকলের হাতে লাঠি। সাতবাড়িয়ার মানুষ খলুকে জমি চষতে বাধা দিতে পারে, সে আশঙ্কা করে সুলতান লাঠিসোঁটা আর সাঙ্গপাঙ্গ নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছে। কবিরের বাপ সুলতানের কথায় জ্ঞান ফিরে পাই। কি দেখছে, কি ভাবছে? তেজি গরু সিনা আলগা করে পানির উপর ঝপঝপিয়ে হাঁটছে। লাঠি হাতে অনেক মানুষ দাঁড়ানো, ওদের চোখে মুখে ক্রূরতা। সকালের শিশু সূর্য লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে। বাইপুত, সিন্নাল ধান দিওম। কেন হইব? জানতে চাই সুলতানের মতামত। সুলতান মাথা নেড়ে জবাব দেয়, ছোটো দান খুব ভালো হইব চাচা। হঠাৎ কবিরের বাপ গোত্তা খাওয়া বাঘের মতো ফুঁসে ওঠে। চোখের চারপাশ থেকে বিন্দু বিন্দু শিশির অন্তর্নিহিত হয়ে যায়। চোখের চারপাশ থেকে বিন্দু বিন্দু শিশির অন্তর্হিত হয়ে যায়। গা ঝাড়া দিয়ে দাঁড়ায়। তার নিজের অধিকারের উপর হাত দিয়েছে।
যতই দুর্বল হোক সে সহ্য করবে না। না, আর জমিন মোড়া দানোর ক্যারে সিয়ন দানোর চাষ করতাম দিতাম নয়। চোখের পলকের মধ্যে একেবারে আগের হালের সামনে জলকাদার উপর শুয়ে পড়ল। আগের হালের পেছনের লাঙলের গুটি ধরে আসছিল খলু মাতব্বর। ঘটনার আকস্মিকতায় সুলতান সহ সকলে স্তম্ভিত হয়ে পড়ল। খলুর এতে ভাবান্তর নেই। পলিমাটির বুক চিরে চিরচিরিয়ে লাঙল টানে। দুর্ধর্ষ ষাঁড়জোড়া ঘাড় বাঁকিয়ে পল্টনের ঘোড়ার মতো চলছে। গতির মুখে বুড়োকে শায়িত দেখে কালো গরুটা গলা নিচু করে বুড়োর ঘাড়ের নিচে লম্বা শিং দিয়ে একটা ঘাই দিল। বুড়ো মারে বাপরে বলে উঠে দাঁড়াতে পিঠের ঝুলে পড়া চামড়ায় তীক্ষ্ণ বাঁকা দীর্ঘ শিং ঢুকিয়ে দিল। বুড়োর শরীরের সাদাটে মাংস বেরিয়ে পড়ল। কয়েক বিন্দু রক্ত চুইয়ে চুইয়ে ঝরতে থাকে। খলু বলে সুলতানকে, ভাইপুত, এই বেকুবরে পাথারি কলাগড়ি রাস্তার উপর রাখি আই। সুলতান বুড়োকে পাজাকোলা করে রাস্তার উপর রেখে আসে। বুড়োর পিঠ এবং ঘাড় থেকে সুলতানের হাতে, গেঞ্জিতে এবং লুঙ্গিতে রক্ত লাগে। রক্তাক্ত হাতে মুখ মুছে। ছোপ ছোপ রক্ত লাগে মুখে। খুনির মতো দেখায় সুলতানকে। কবিরের বাপ ককায় কোকিয়া আল্লাহর আরশের উদ্দেশ্যে বলে, আল্লাহ আর বোবা পুত আর বোবা সাওয়াল। বুড়োর কথা কওয়া ছেলেকে জমে নিয়ে গেছে। আরেকটি বোবা ছাওয়াল ছিল, কথা কয় না। চাহিদা মতো ধান দিত, মরিচ দিত। কালো হিরে মাটি তার, বোবা ছাওয়াল। বুড়ো হাড়ের সর্বশক্তি দিয়ে বোবা ছাওয়ালকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, কিন্তু পারেনি। ঘাড়ের কাছে রক্ত, পিঠে রক্ত, বুকে রক্ত, বুকের ক্ষত চুইয়ে বুকের ভেতর ঝরছে রক্ত। তবু বুড়ো চিৎকার করে, আল্লাহ আর বোবা সাওয়াল। এক চাষ দেওয়া হয়ে গেলে গরুকে জোয়াল মুক্ত করে হাল লাঙল কাঁধে ফেলে লেঠেলদের নিয়ে চলে গেল খলু। কয়েকটা দিন পার হয়ে গেল। ইতোমধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। বরগুইনের পাড়ের পাশাপাশি দুটো গ্রাম কেমন ঝিম মেরে আছে, অথচ এই নীরবতার মধ্যে আবর্তিত হচ্ছে কুটিল একটা চক্রান্ত। সাতবাড়িয়ার মানুষ ব্যাপারটাকে সহজভাবে নিতে পারবে না। খলু মাতব্বর আগেই সে আশঙ্কা করেছিল। তবু পুরোপুরি অকাবহল হওয়ার জন্য খলু মাতব্বর মকবুল মাস্তানের ছেলে ফয়েজ মাস্তানকে মাগুর মাছের মাথা আর লক্ষ্মীবিলাস চালের গরম ভাত রেঁধে খাইয়ে আসল খবর সংগ্রহ করার জন্য সাতবাড়িয়া পাঠিয়ে দিল। ফয়েজ মস্তান মানুষ, সুতরাং তার পথ আটকায় কে? এককালে অনেকেই তার বাপের মুরিদ ছিল। পীর মুরিদের প্রতি টান উঠে গেলেও অনেকে ফয়েজকে এখনও সমীহ করে। অবশ্য তারা বুড়ো বুড়ি। হাল জমানার চ্যাংড়ারা ফয়েজকে পরোয়া করে না। সন্ধ্যাবেলায় ফয়েজ খবর দিয়ে গেল, মাগুর মাছের মাথা এবং চিকন চালের ভাত বেশ কাজে দিয়েছে। ফয়েজ একেবারে পাকা খবর দিয়ে গেছে। গেল ফাল্গুনের আগের ফাল্গুনে গরুর লড়াইয়ে কাদের মিয়ার ছেলের সঙ্গে মাতব্বরের ছেলের মারামারি হয়েছিল। কাদের মিয়ার গরুর সঙ্গে খলুর গরুর লড়াই দিয়েছিল চৌধুরীপাড়ার খোলাই। মাতব্বরের গরু আটতে না পেরে হটে যাচ্ছিল। আর একটু হলেই হটে যেত। নিজের গরুকে পরাজিত হতে দেখে মাতব্বরের ছেলে আব্দুল বেপরোয়াভাবে কাদের মিয়ার গরুটাকে কেরেক বেত দিয়ে মারতে থাকে। কাদের মিয়ার ছেলেও রেগে তেড়ে এসে আব্দুলকে মেরেছিল। দুদলে লাগলো দাঙ্গা। কাদের মিয়ার ছেলেরা সংখ্যায় বেশি ছিল না, তাই একেবারে ছেঁচে পানি করে দিয়েছিল। গরু কেড়ে রেখেছিল। খলুর ছেলের কাছে তার ছেলে মার খেয়েছে এ কথা হাকিমের কাছে স্বীকার করতে হবে, সে বড় লজ্জার কথা। সেজন্য কাদের মিয়া মামলা করেনি। নীরবে নীরবে সুযোগের সন্ধান করছিল। এতদিন পর সুযোগ মিলেছে। খলুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বিনামার তারিখের আগের স্টাম্প কালোবাজার থেকে জোগাড় করে সদর রেজিস্ট্রি অফিসে গিয়ে কবিরের বাপের সে 3 কানি জমি আগের তারিখ দিয়ে কবলা করে নিয়েছে। সব কিছু ঠিকঠাক করে ওত পেতে বসে আছে। বাপ বেটাকে পেলে একসঙ্গে কেটে কুচি কুচি করে বরগুইনির পানিতে ভাসিয়ে দেবে। খবর পেয়ে খলু তড়িঘড়ি কাজীদের বড় পুকুরে মাছ ধরতে জাল নামিয়ে দেয়। খলু পুকুরটা 2 বছর আগে
খাসমহল থেকে পানির দামে নিলামে খরিদ করেছে। পুকুর থেকে বড় দুটো কাতলা মাছ ধরে ঘর থেকে সরু কোমল চাল নিল। সে অনুপাতে তেল, ডাল, তরিতরকারি দিয়ে একটা মাছ তহসিলদার সাহেবের বাসায় এবং অন্যটা পাঠিয়ে দেয় কানা আফজালের বাড়ি। এককালের কাজী রহমতের ভাবশিষ্য এবং দুষ্কর্মের সঙ্গী কানা আফজাল বর্তমানে আফজাল আহমেদ চৌধুরী, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। তহসিলদার যদি খাসমহলের কাগজপত্র সব কিছু ঠিক করে রাখে, কাদিরের বাপের কি সাধ্য তাকে বেদখল করে? তবু আসতে পারে আপদ বিপদ। সেজন্য বুদ্ধি করে চেয়ারম্যান কানা আফজালের মুখ বন্ধ করে রাখল। মেম্বার চেয়ারম্যান পক্ষে থাকাটা খুব ভাগ্যের কথা, বিপক্ষে গেলে রক্ষে নেই। ডালি না পেলে জানা কথা, বিপক্ষে যাবে। শালারা গুখোর জাত, মার কানের সোনা চুরি করতে কসুর করে না। পাঠাপাঠির ভেদ তাদের কমই আছে। গ্রামের মানুষদেরকেও সবশ করেছে। চতুরবাপ মুসল্লি মানুষ, তার কথা 10 জনে শোনে, মান্য করে। দাওয়াত করে গলা পর্যন্ত আসুদা করে খাইয়েছে। এখন পষ্টাপষ্টি বলে চতুরবাপ, বিনা মানেই শরিয়াত মতে, বিনামা মানেই কবলা। জোহরার কাছে সাপ কবলা দিয়ে বেচে দিয়েছে কবির বাপ। জোহরার হক সে 3 কানি সম্পত্তি। বর্তমানে মাতব্বর জোহরার গার্জিয়ান। সুতরাং খলু মাতব্বরেরও জমি হাল চষতে শরীয়তের বাধা নেই। কেউ বেদখল করতে চেষ্টা করলে গোটা গায়েরই বেইজ্জতি। মুরগির রান খেয়ে চতুরবাপের মুখ দিয়ে এখন জজবা ছুটছে। আপাতত তসবি টেপা বন্ধ রেখে কবিরের জমি যে খলু মাতব্বরের হক, যত্রতত্র সে কথা প্রচার করে বেড়াচ্ছে। মকবুল মস্তানের ছেলে ফয়েজ মস্তান, সে তো বলতে গেলে ঘরের কুত্তা বেলায়ের সামিল। তুতু করে ডাকলে এসে লেজ নাড়াবে, হেই বললে চলে যাবে। আগে দুবেলা আদালতে মিছা সাক্ষ্য দিয়েও পেটের ভাত জোগাড় করতে পারত না। খলুই তো একক প্রচেষ্টায় মসজিদের ইমাম মুয়াজ্জিন 2ই করেছে তাকে। এখন যে গায়ে লম্বা কর্তা ঝোলাই, চেহারায় যে জৌলুস বেড়েছে, দুটো বিয়ে করেছে, এর মূলে কি খলু মাতব্বর নয়? ঠোঁট বেয়ে একটা লতানো হাসি জাগে এক সময়, সশব্দে উচ্চারণ করে, হালার পুত কাদিরা। কাঁচা ছেলে খলু নয়, লাঠিতে হলে আসে। মামলা মোকদ্দমা করে ভদ্রলোকের পরিচয় দিতে চাও, সেও আসে। খলু পথের ভিখারি নয়, মাথায় বুদ্ধি, গাটে কড়ি, 2ই তার আছে। গোলায় এখনো 4 বছরের বিন্নি চিকন ধান মজুদ আছে। যেভাবেই যুদ্ধ করতে চাও আসো, খলু পিছে হটবার মতো মানুষ নয়। কোনো জিনিসের নজর দিয়ে পিছু হটে না খলু কোনোদিন। মরদের মতো জান বাড়িয়ে লড়তে জানে। তুমি খড়গ ধারিলে আমি খড়গ ধারি, তুমি যদি পুরুষ হও আমি হনই নারী। পুঁথির মজলিসে শোনা পদ্মাবতীর কাহিনীর রাজা রত্নসেনের উক্তিটি মনে মনে কয়েকবার আওড়ালো। সব কিছু ঠিকঠাক, বিধাতার অন্তরের গোপন আকাঙ্ক্ষার মতো নিখুঁত পরিকল্পনা খলুর। তবু মনের ভিতরে একটা সংশয় দোলা দিয়ে যায়, ভবিষ্যৎকে কিসের বিশ্বাস? খলুর মতো অমন ধড়িবাজ মানুষও আশঙ্কায় শঙ্কিত হয়ে ওঠে, ধীরে ধীরে পায়চারি করে, মাথার তালুতে উত্তাপ জমে। 2-4 দিন পর দুগ্রামে ছড়িয়ে পড়ল প্রবল সংক্রামক উত্তেজনা। ডরে এই গ্রামের মানুষ ও গ্রামের উপর দিয়ে যায় না। মাতব্বরের ভাতিজা রমজু এসবের কিছু জানে না। সে বরকল গ্রামের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। বাপের ভিটেতে সাতবাড়িয়ার উপর দিয়ে বেড়াতে আসার সময় সাতবাড়িয়ার মানুষ মেরে আধমরা করে দিয়েছে। রমজুর সঙ্গে খলুর সদ্ভাব ছিল না। খলু ভেবেছিল ভাতিজার নামমাত্র দামে ভিটেটুকু কবলা করে দেবে চাচাকে। রমজু কিন্তু উচিত দামে জাহেদ বকশুর কাছেই ভিটে বেচে খাল কেটে কুমির এনে দিল। অন্য কেউ হলে বেদখল করে দিত। জাহেদ বকশুরা 5 ভাই আর গ্রামের নতুন ধনী। খলুর জারিজুরি চালাকি তাদের কাছে চলবে না, বাধ্য হয়েই চুপ করে রইল। কিন্তু আজকে কাদের মিয়ার মানুষের হাতে বেদম মার খাওয়া ভাতিজার জন্য খলুর দরদ উথলে উঠল। পাড়ার লোকে দূর ভিন গ্রাম চলে গেলেও রমজুকে ভালোবাসে।
এ সুযোগেই খলু গ্রামের লোককে এক জায়গায় জড়ো করল। গ্রামের 10 জনকে ডেকে এনে ঘটনাটা সবিস্তারে বর্ণনা করল। চতুর বাপ, কানা আফজাল, ফয়েজ মস্তান সকলে এসেছে। আর এলো গ্রামের যুবকেরা, যাদের লেঠেল রক্ত ছলকে ছলকে গরম হয়ে যায়। এ কথা সে কথা কাদের মিয়াকে খুব একচোট গালাগাল দেওয়ার পর সকলে মূল কথা আলোচনা করতে লাগলো, কিভাবে এ অন্যায়ের বদলা নেওয়া যায়। এ বদলা না নিলে গ্রামের ইজ্জত হরমত বজায় থাকে না। কুয়ত কি শুধু তাদের বাহুতে? হিম্মত কি শুধু তাদের বুকে? গাছবাড়িয়ার যুবকেরা কি মরে গেছে? তাদের লহু কি ঠান্ডা হয়ে গেছে? তারা কি শোধ নিতে জানে না? ছতুর বাপ দুহাতে দাড়ি মুঠো করে একাধিক দাঙ্গার কথা বলল। সে সকল দাঙ্গায় সাতবাড়িয়ার মানুষ কি মার খেয়েছিল সে কথাও বলল। কানা আফজাল আশ্বাস দিল, ওসব কাজে বুকে হিম্মত আর মাথা ঠিক রেখে ঘাড়ে দায়িত্ব নিতে হয়। সে আশ্বাসে গ্রামের যুবকদের রক্ত চাড়া দিয়ে ওঠে। প্রতিশোধের নেশায় তারা পাগল হয়ে যায়। গ্রামের সবচাইতে শক্তিমান সেরা দাঙ্গাবাজ যুবক শুধু মন্তব্য করল, আরা কাদিয়াসরান নাহান চুরি গরিমা এত্তাম নয়। খবর দাও, সামনাসামনি দাঙ্গা গৈরম, তারপর খানকির পুতের মাথা কাড়ি লইয়ুম। স্থির হলো সামনাসামনি দাঙ্গা করার জন্য কাদির মিয়াকে খবর দেয়া হবে। দুপক্ষে যথারীতি খবর চালাচালি হয়ে গেল। আগামী সোমবার দাঙ্গার দিন ধার্য হয়েছে। 2 দিন ধরে সারা গ্রামের কারো চোখে ঘুম নেই। কিরিচ শোনাচ্ছে। কামার বাড়িতে পিটিয়ে বর্ষার মুখ ছুচালা করে আনছে। মেয়েরা রাত জেগে ঢেকিতে পাট দিয়ে মরিচের মিহি গুঁড়ো তৈরি করছে। বাঁশঝাড় থেকে লাঠি কেটে জুৎসই করছে। খলুর মেটে দেয়ালের বৈঠকখানায় দিনে রাতে মিটিং চলছে। নতুন নতুন পরামর্শ হচ্ছে, কৌশলের কথা চিন্তা করা হচ্ছে। রোববার দিন বিকালবেলা খলুর বড় ছেলে হাজারিহাটে গিয়ে একটা গোটা গরুর গোশত কিনে নিয়ে এলো। আগামীকাল দাঙ্গা করতে যাবার আগে লেঠেলদেরকে গোশত দিয়ে ভাত খাওয়াবে। রাতে খলুর বৈঠকখানায় চাপা আলোচনা চলছে। মনির আহমদ, হিমাংশুধর, মান্নান প্রভৃতি 4-5 জন মাতব্বরকে ডাকতে ডাকতে বৈঠকখানায় এলো। এরা কৃষক সমিতির মানুষ। দেখে মাতব্বর স্পষ্টত বিরক্ত হয়েছে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে তারা সদল বলে এসেছে। এই কৃষক সমিতি মাতব্বরের লাভজনক বহু অভিসন্ধিকে ভণ্ডুল করে দিয়েছে। মফিজার মার ভিটেটুকু বলতে গেলে খলু একরকম পানির দামেই কিনে নিয়েছিল। কিন্তু মনির আহম্মদই চাঁদা তুলে মফিজার মার মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। ফলে 1400 কমন ফলন্ত সুপারির বাগান নিজ দখলে আসি করেও এলো না। মাথা খাটিয়ে কিছু লাভের কাজ করতে চাইলে পারে না। এরা কোত্থেকে এসে বাধা দেয়? শহর বন্দর চেনে, আইন আদালত বুঝে, পত্রিকার কাগজে কিসব লেখালেখি করে। কিছুদিন আগে ওপরে টিপসই দিয়ে দরখাস্ত পাঠিয়ে খাসমহলের তহসিলদারকে জেলে পাঠিয়েছে। লোকটা একদম বিনামূল্যে চরের দুপাশের জমি বন্দোবস্ত দিতে চেয়েছিল। বাতির স্বল্প আলোকে মনির আহম্মদের মুখের দিকে তাকিয়ে মনের ভাবখানা জেনে নিতে চেষ্টা করে। মনির আহম্মদ কোনো রকম ভূমিকা না করেই বলল, শুনলাম খলু চাচা তোয়ারা দাঙ্গা করিবাল্লাই তৈয়া রইয়, আরা এসে দে মীমাংসাল্লাই। কি লাভ চাচা, মারামারি কাটাকাটি করি, তার থুন মীমাংসা বহুত বালা। তারপরে কোর্ট কাছারিতে দৌড়ন লাগিব, 3 কানির লয় 10 কানির টেয়া খরচ করন লাগিব। তোরা কোন মীমাংসার কথা কইবার? তোরা কি গ্রামের মেম্বার চেয়ারম্যান? আরা সমিতির মানুষ চাচা, জবাব দিল মনির আহমেদ। তোরার সমিতি বরিয়ায় মুতি, দত্তর সমিতি, মীমাংসার কথা কইলে কইব চেয়ারম্যান সাহেব। এরপরে আর কথা বলা যায় না। সকলে সুরসুর করে বেরিয়ে আসে। আকাশে অষ্টমীর চাঁদ জেগেছে। পৃথিবী সুপ্তিমগ্ন। গভীর প্রশান্তিতে মৌন সমস্ত চরাচর। সমিতির কর্মীরা কান ভরে গভীর পৃথিবীর পাঁচালি শোনে যেন। খলু মাতব্বরের বৈঠকখানায় চুপি চুপি নরহত্যার মন্ত্রণা চলছে। পরের দিন বরগুইনির দুপাড়ের 2 গ্রামের মানুষ খুব সকালে শয্যা ত্যাগ করে। আজকের দিন ভয়ঙ্করের বার্তা নিয়ে এসেছে। গাছবাড়িয়ার জওয়ানরা সকলে মাথায় লাল পাগড়ি বেঁধে মাতব্বরের উঠানে সমবেত হয়েছে।
একটু পরেই সকলে খেতে বসল। সপের দুধারে সার সার মাটির শানকি। এমন সময় হাসিমের খোঁজ পড়ল। হাসিম আসেনি। এত বড় বুকের বাটা বান্যার পুতের, পাড়ায় থাকবে অথচ 10 জনের কাজে আসবে না। তড়াক করে লাফিয়ে ওঠে ছুদু। গর্বিত পদক্ষেপে হাসিমের উঠানে এসে হাঁক দেয়, বান্যার পুত, এই বান্যার পুত। বারবার ছদুর অসহিষ্ণু কণ্ঠস্বর বেজে ওঠে। হাসিম কালকের রাখা পান্তা ভাত খাচ্ছিল। ডাক শুনে বাইরে এসে ছদুকে দেখে মুখের কথা মুখে আটকে থাকে। হাতে লাঠি, মাথায় লাল কাপড়ের পাগড়ি। অন্তরটা পর্যন্ত শিউরে ওঠে। কোনো রকমে জিজ্ঞেস করে, কথাগুলো জড়িয়ে যায়। কি মামু? কুত্তার বাচ্চা, তুই জাতি নয়? মামু, আর শরীর ভালো না। সুফিয়া ছদুর উগ্রমূর্তি দেখে ভয় পায়। তাড়াতাড়ি বেরিয়ে একখানা পিড়ি এগিয়ে দেয়। মামু বইও। ছদু পিড়িটাকে লাঠি দিয়ে উল্টিয়ে ফেলে। ঠকঠকে কাপা পা দুটো জোর করে ছদুর ভয়ঙ্কর মূর্তির সামনে একান্ত বসংবদের মতো দাঁড়িয়ে থাকে। সুফিয়া দু হাতে ছদুর পা দুটো জড়িয়ে ধরে। মামু, জরত্তন উইটে দে, আজিয়া মোডে 4 দিন। ঠ্যাঙ্গর ফুলা ন কমে। মামু, তুই না বাঁচাইলে কেউ বাঁচায়ত পারিত নয়। এ অবস্থার জন্য ছদু তৈরি ছিল না। হাসিমকে কানে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে এসেছিল। পদতলে শায়িতা ররুদ্যমানা রমণীর আকুতিতে তার ভেতর একটু করুণার সঞ্চার হলো। মনের দৃঢ় সংকল্প কেমন যেন নেতিয়ে পড়ল। ভাবে, মোটাসোটা হলে কি হবে? ব্যান্নার জাত, বাপের আমলে মুসলমান হয়েছে, রক্তে হিম্মত না থাকারই কথা। খুন খারাপিকে জব্বর ডরাই। হাতের লাঠিটা ঘুরিয়ে হাসিমকে একটা বাড়ি দিয়ে বৃথা সময় নষ্ট না করে চলে যায়। খলু মাতব্বরের বৈঠকখানা ঘরে 8-10 জন মোল্লা মৌলানা সুর করে কোরআন শরীফ তেলাওয়াত করে। দাঙ্গা শেষ না হওয়া পর্যন্ত করতে থাকবে। মেয়েরা হাতের খাড়ু এবং নাকের নাকফুল খুলে ফেলেছে। তারা রাড়ির বেশ ধারণ করেছে। স্বামী পুত্র যদি আর ফিরে না আসে, লেঠেলরা কলেমা পাঠ করে। লাল পাগড়ি পরা মানুষগুলো আলি আলি রব তুলে লাঠি বর্ষা হাতে বরগুইনির চরে যাত্রা করল। ঠিক জোহরের নামাজের পরে তারা রক্তাক্ত কলেবরে ফিরে এলো। অনেকেই আহত, কারো মাথা ফেটে গেছে, হাত ভেঙেছে কারো। মাতব্বরের ছেলে আব্দুল চোখ খুলতে পারছে না। তার চোখের ভেতর কাদের মিয়ার লোকদের ছড়ানো মরিচের গুঁড়ো ঢুকেছে। স্থির হয়ে দাঁড়াতে পারছে না। অস্থির যন্ত্রণায় নাচানাচি করছে। মাতব্বরের বাহুমূল থেকে ফিনকে দিয়ে রক্ত ছুটছে। সবচেয়ে বেশি চোট লেগেছে ছদুর। বিপক্ষ দলের মানুষেরা তাকে ঠেঙিয়ে সংজ্ঞাহীন করে ফেলেছে। গ্রামের সবচেয়ে সুবল যুবা, সবচেয়ে দুঃসাহসী, গ্রামের মান ইজ্জতের সঙ্গে শিরার শনিতকণিকার অচ্ছেদ্য সম্বন্ধ ছিল যার, সেই ছদুকে মারতে মারতে সংজ্ঞাহীন করে ফেলেছে। সেই তো প্রথমে বিপক্ষ দলকে পেছনে ঘুরে আক্রমণ করেছিল। একজনকে বর্ষার ঘায়ে উরুর কাজটিতে এফোড় ওফোড় করে ফেলেছিল। ছদুর পেছন পেছন গাছবাড়িয়ার ওরা গিয়ে বিপক্ষ দলের উপর এলোপাথাড়ি মার শুরু করেছিল। সহ্য করতে না পেরে তারা পালিয়ে আত্মরক্ষা করেছে। ছদুর টেকে বাঁকে বর্ষা হাতে তাদের পেছন দিক থেকে তাড়া করতে করতে যখন বরগুইনের পানিতে নেমে এসেছে, তখনই তারা সুযোগ পেয়ে চলে গেল। একটু পানি নাকি চেয়েছিল। কে একজন মুতে তাকে পানি পান করতে দিয়েছে। কে কাকে দেখেছে, সকলেই আহত, লেগেছে সকলের। মা বোন স্ত্রীপুত্র করছে। খলু মাতব্বরের উঠোনে চ্যাংদোলা করে এনেছে ছদুকে। খালের পানির মতো রক্ত ছুটছে বলকে বলকে। হাফেজ ডাক্তার প্রাণপণ চেষ্টা করেও রক্ত বন্ধ করতে পারছে না। মাতব্বর বাহুমূলে একটা পট্টি জড়িয়ে সিন্দুক খুলে টাকা নিল। তারপর ছদুসহ অন্যান্য আহতদের নিয়ে ছুটল। এজাহার করার পর অন্যান্য আহতদের থানা হাসপাতালে পাঠিয়ে দিল। দুপক্ষ এজাহার করেছে। সন্ধ্যার দিকে গ্রামে পুলিশ এলো। মনে মনে মাতব্বর বেজায় খুশি হয়েছে। তার পক্ষের মানুষেরা জখম হয়েছে বেশি। কারো কারো অবস্থা সংকটজনক, সুতরাং মামলা তার পক্ষে যাবে। এখন চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বড় দারোগাকে সন্তুষ্ট করতে পারলেই হলো।
একটু পরেই বাঁকা লাঠিটা হাতে নিয়ে চেয়ারম্যান সাহেব এলো। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পা নাচাচ্ছে দারোগা। পাশে একখানা টিনের চেয়ার টেনে নিয়ে চেয়ারম্যান কানা আফজাল বসল। দারোগার সঙ্গে অনেকক্ষণ ফিসফাস আলাপ করল। খোলুকে ডেকেও কানে কি বলে দিল। সন্ধ্যা হয়ে এলো। চেয়ারম্যান সাহেব চলে গেল। খোলু জোর হাতে চেয়ারম্যান সাহেবকে দারোগা পুলিশদের সঙ্গে দুমুঠো খেয়ে যেতে অনুরোধ করল। এর প্রতিক্রিয়া ভালো হবে না সে কথা চেয়ারম্যান সাহেব খোলুর কাছে ব্যাখ্যা করল। ঘরের খাসি জবাই করে দারোগা পুলিশকে আচ্ছা করে খাওয়ালো। রাতের বেলায় আসামি ধরার জন্য পুলিশেরা সাতবাড়িয়া চলে গেল। মাতব্বরকে নানা দিক দেখতে হয়। বড় সংকটের সময় এখন। কামলারাও পালিয়েছে। দারোগা পুলিশকে খুব ভয় করে কিনা? খোলুরও ভয় করে প্রবলভাবে। তবু একবার যখন ফেসে গেছে আর রক্ষে নেই। একটু আগে চেয়ারম্যান সাহেব যে কথা বলে গেছে তার তাপে খোলুর মতো মানুষের শরীরেও বিন্দু বিন্দু ঘামের কণা নির্গত হয়েছে। দারোগা পুলিশকে খাওয়াতে হয়, টাকা দিতে হয়, এতদিন তাই জানত খোলু। রাতের শয্যার সঙ্গিনীও যে তাদেরকে দিতে হয় এ জ্ঞান খোলুর ছিল না। খোলু ভাবছে আর চর্বিওয়ালা পাহাড়ের মতো শটান শুয়ে থাকা মানুষটাকে হাওয়া করছে। ভাবছে কি করা যায়। শহর বন্দর নিদেনপক্ষে থানা হলেও বিশেষ অসুবিধা ছিল না। এই যে নিতান্তই গণ্ডগ্রাম, কোথায় পাবে নষ্টা মেয়ে মানুষ? টাকা দিলেও কে আসবে? প্রত্যেকটা মুহূর্ত তার স্নায়ুকেন্দ্রে হাতুড়ির ঘায়ের মতো বেজে উঠছে প্রবলভাবে। খোলুর মতো অমন শক্ত সমর্থ কূটকৌশলী মানুষও ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দারোগার মুখোমুখি দাঁড়িয়ে কী রূপে না বলবে, বিশেষ করে এই বিপদের সময়? দারোগা বোঝা চোখ দুটো পাকিয়ে প্রকাণ্ড একটা কাতলা মাছের মতো হাই তুলল। চারদিকে স্থির দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল, চেয়ারম্যান সাহেব তোমাকে কিছু কননি? জি হুজুর, কইয়ে। কুণ্ঠিতভাবে জবাব দিল খোলু। যাও, তোমার পাখা করতে হবে না, অন্য কাউকে ডেকে দাও, পাখা করুক। খোলু বেরিয়ে গেল ঘর থেকে। দারোগা সাহেব আবার ডাকল, এই শোন। খোলু নতমুখে ঘরে ঢুকল। হুজুর? ডাবকা, জোয়ান, মাংসল আর পুরুষ্ট বুক দেখে আনবে মেয়ে মানুষ। যাও তাড়াতাড়ি। আর কাউকে না পেয়ে হাসিমকে ঘর থেকে নিয়ে আসে। হাসিম আনমনে পাখা করছে। তালের পাখার নরম হাওয়া ছুটছে, শব্দ উঠছে। বাইরে লুটিয়ে পড়ছে চাঁদের আলো। এ আলোতে কত কথা মনে পড়ে। দারোগা সাহেব হাতির মতো মোটা পাখানা প্রসারিত করে দিয়ে বলল, এই একটু টিপে দে তো। ঘৃণায় কুঞ্চিত হয়ে ওঠে হাসিমের নাক মুখ। তবু পা টিপতে হয়, না টিপে যে উপায় নেই। বৈঠকখানার জানালা দিয়ে হাসিম দেখতে পেল মাতব্বর কাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে এদিকে নিয়ে আসছে সেটি মেয়ে। অবাক হয়ে দেখতে লাগলো হাসিম। আপনা থেকেই পা টেপা বন্ধ হয়ে গেল। চিনতে চেষ্টা করল। দারোগা ঝাঝালো গলায় বলল, এই শালার বেটা, থামলি কেন? হাসিম ভ্যাবাচাকা খেয়ে যায়। খোলু চোরের মতো ঘরে ঢুকে হাসিমকে বলল, হাসিম তুই এখন যা। হাসিম বেরিয়ে আমগাছটার কোল ভরা অন্ধকারের ভেতর আত্মগোপন করে রইল। দেখল জোহরাকে জোরে ধাক্কিয়ে ধাক্কিয়ে দরজের কাজ অবধি নিয়ে যাচ্ছে। কাঁদছে জোহরা, কাঁদবার পালা এখন তার। খোলু তাকে ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে শেকল তুলে দিল। এমনও হয় চিন্তা করতে পারে না হাসিম। আপন চাচা নিজের ভাইয়ের মেয়েকে জোরে জব্বরে দারোগার কাছে ঠেলে দিতে পারে? হাসিম কি দেখছে? পৃথিবীটা কাঁপছে কেন? আকাশ বাতাস টলছে কেন? বোধশক্তি সে হারিয়ে ফেলেছে। নিশ্চল পাথরের মূর্তির মতো নিশ্চিষ্টভাবে দাঁড়িয়ে থাকল। তার দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আধখানা সোনার থালার মতো সুন্দর চাঁদ ডুবে গেল। চরাচরের জীবন্ত পিচের মতো অন্ধকার। হেঁটে আসছে কে একজন। সেদিকে এগিয়ে গেল হাসিম। তাকে দেখে হেঁটে আসা মূর্তি থমকে দাঁড়ায়। হাসিম জিজ্ঞেস করে, কিন্তু ফ্যাসফেসে গলার স্বর বেরোয় না, হেবা কন? ছায়ামূর্তি কথা কয় না, এগিয়ে আসে। কেঁপে কেঁপে হাসিমের হাত ধরে, জড়িয়ে ধরে কাঁপতে থাকে।
হাসিমও কাঁপে। কেন কাঁপে? জোহরা সংজ্ঞা হারিয়ে হাসিমের গায়ে ঢলে পড়ে। অন্ধকারের নির্মম চক্রান্ত চারদিকে। এ অন্ধকারেই ঢলে পড়ল নির্মমভাবে ধর্ষিত জোহরা। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাকি পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।